আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, ট্রাম্পের হামলার হুমকির মধ্যে রোমে বৈঠকে বসেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ওমানের মাস্কোটের পর দ্বিতীয় দফায় ইতালির রোমে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনায় দুই দেশ বেশ ইতিবাচক কথা বলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, সম্ভাবনাময়ী জীবন থাকলেও জন্মভূমি ছেড়ে যাননি ফাতিমা, শেষে ইসরায়েলি হামলায় নিহত। ফিলিস্তিনি ফটো সাংবাদিক ফাতিমা হাসসুনা কানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ডকুমেন্টারির কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তিনি 2024 সালে কান ফিল্ম ফেস্টিভ্যাল মর্যাদাপূর্ণ এসিআইডি সাইডার অংশ হিসেবে পুট ইয়োর সোল অন ইয়োর হ্যান্ড ওয়াকের ডকুমেন্টারি ঘোষণা করার ঠিক একদিন পরেই বিমান হামলায় তার বাড়িতে 309 জন মারা গেছেন। এদিকে ট্রান্সজেন্ডারদের পাসপোর্ট দেওয়া বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলল আদালত। ট্রান্সজেন্ডার এবং নন বাইনারি লিঙ্গ নির্দিষ্ট নয় মার্কিনীদের পাসপোর্ট দেওয়া বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নীতিকে অসাংবিধানিক বলে আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। আজ স্থানীয় সময় আদেশ দেন তিনি। এবারে জানাবো, ইরান রাশিয়া 500 বছরের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলছে আরাঘচি। রাশিয়ার সঙ্গে ইরানের বর্তমান সহযোগিতার স্তর গত 500 বছরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তেহরানের শীর্ষ কূটনৈতিক আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, এটি দুই দেশের মধ্যে কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের গভীরতা তুলে ধরে। এবং সর্বশেষ জানাবো, দিল্লিতে চোখের পলকে ধসে পড়ল 4তলা ভবন, নিহত 11। ভারতের দিল্লির দয়ালপুরে এলাকায় একটি 4তলা ভবন ধসে 2 নারী সহ কমপক্ষে 11 জন নিহত হয়েছে। আজ বার্তা সংস্থা এবং ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রথমে নিহতের সংখ্যা 4 জন থাকলেও ধীরে ধীরে নিহতের সংখ্যা বেড়ে এখন 11 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন, যাতে করে তারা আমাদের এই আপডেট সংবাদ জানতে পারে। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ট্রাম্পের হামলার মধ্যে রোমে বৈঠক করেছে ইরান এবং যুক্তরাষ্ট্র। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে গত 1 দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালি রোমে বৈঠকে বসেছে ওয়াশিংটন এবং তেহরান। আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক পর্যায়ে বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের। এর আগে গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠক করেছে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এতে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছিলেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ। প্রথম ধাপের বৈঠক শেষে উভয় পক্ষই এই গঠনমূলক আলোচনার পক্ষে একত্রতা জানায়। তবে আজকের বৈঠক শেষে জানা গিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশই চুক্তিতে কিছুটা একমত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরান তারা পরস্পরের মতামতকে শ্রদ্ধা জানিয়ে তারা একে অপরের সঙ্গে আলোচনায় কিছুটা সম্মত হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা কখনোই ইরানকে বিশ্বাস করি না। তারা পারমাণবিক কর্মসূচিতে গোপনে বোমা তৈরি করতে পারে, তাই তারা ইরানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন চায়। যুক্তরাষ্ট্রের অনুমতি পেলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাবে, এমন ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তারা বলছে, আমরা
আমরা যুক্তরাষ্ট্র থেকে সামান্যতম গ্রিন সংকেত পেলেই আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা করব, যাতে করে ইরান তার পারমাণবিক কর্মসূচির আরও ডিলে হয়ে যায়। অর্থাৎ এখন বোমা বানাতে যদি 1 বছর লাগে, আগামী দিনে তাদের হামলার ফলে এই বোমা বানাতে ইরানের সময় এবং খরচ উভয় বেড়ে যাবে। এ কারণে ধ্বংস করতে দখলদার ইসরায়েল উঠে পড়ে লেগেছে। তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় ইরানে হামলা চালাতে চায়, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্ভাবনাময় জীবন থাকলেও জন্মভূমি ছাড়েননি ফাতিমা, শেষে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি ফটো সাংবাদিক ফাতিমা হাসসুনা। কানের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ডকুমেন্টারির কেন্দ্রীয় ব্যক্তিত্ব তিনি। 2024 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে মর্যাদাপূর্ণ এসিআইডি সাইডার অংশ হিসেবে পুট ইয়োর সোল ইন ওয়ার হ্যান্ড অ্যান্ড ওয়াকের ডকুমেন্টারি ঘোষণার ঠিক একদিন পরে হামলা হয় তার বাড়িতে। গত বুধবার ইসরায়েলি বিমান হামলায় তিনি সহ তার পরিবারে 9 জন সদস্য নিহত হয়েছে। গাজা যুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং মানবিক ক্ষতিগ্রস্তকে নথিভুক্ত করে ফটো সাংবাদিকদের জন্য আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছিলেন ফাতিমা। তার মেধাকে মূল্যায়ন করতে গিয়ে পরিচালক সেপিদে ফার্সি তাকে একটি আলো এবং খুব প্রতিভাবান হিসেবে বর্ণনা করেছেন। ডকুমেন্টারি তৈরি করা হয়েছে তিনি ফার্সির মধ্যে ভিডিও কথোপকথনের মাধ্যমে স্বদেশ পতনের দিকে ধাবিত হলেও আশাকে আঁকড়ে ধরে রাখা এক যুবতী মহিলার অন্তরঙ্গ চিত্রাঙ্কনে বিষয়কে এতে তুলে ধরা হয়েছে। ফাতিমার বিষয়ে ফার্সি আউটলেটে বলা হয়েছে, তিনি অর্থাৎ ফাতিমা বলেছিলেন, আমি কান আসব, কিন্তু আমাকে গাজায় ফিরে যেতে হবে। আমি গাজা ছেড়ে যেতে চাই না। এখন পুরো পরিবার মারা গেছে। তার নিহতের মধ্যে ফাতিমার ভাই বোনও ছিল, যাদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন। মাত্র কয়েকদিন আগে তিনি একটি ভিডিও কলে ফার্সিকে তার বোনের বেবি বাষ্প দেখিয়েছিলেন। ফাতিমা সম্পত্তি বাগদান করেছেন। তিনি ফরাসি দূতাবাসের মাধ্যমে ভ্রমণ ব্যবস্থা সুরক্ষিত করার প্রাথমিক পর্যায়ে ছিলেন বলেও জানা গেছে। ফরাসি আশঙ্কা করেছে তার মৃত্যুর ঘটনা ক্রমে নাও হতে পারে। কারণ হিসেবে সন্দেহ প্রকাশ করে তিনি বলেছেন, হয়তো তারা তাকে টার্গেট করেছে, কারণ ছবিটি ঘোষণা করা হয়েছিল। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হামাস অফিসের উপস্থিতির কারণে বাড়িটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে দাবিটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে চলচ্চিত্রের পরিচালক। ট্রান্সজেন্ডারদের পাসপোর্ট দেয়া বন্ধে ট্রাম্পের নির্বাহী আদেশকে অসাংবিধানিক বললেন আদালত। ট্রান্সজেন্ডার ও নন বাইনারি লিঙ্গ নির্দিষ্ট নয় মার্কিনীদের পাসপোর্ট দেওয়া বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নীতিকে অসাংবিধানিক বলে আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। স্থানীয় সময় আজ তিনি আদেশ দেন। তিনি সারা দেশে এই নীতির উপর নিষেধাজ্ঞা জারি করেননি ওই বিচারক। মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পাসপোর্ট ও এ সংক্রান্ত নীতি গ্রহণ করেছেন। এর বিরুদ্ধে 7 জন ট্রান্সজেন্ডার মামলা করেছে। বোস্টনের ডিস্ট্রিক্ট বিচারক জুলিয়া কোবিন এই নীতির উপর প্রাথমিক আদেশ জারি করেছেন। এর ফলে মামলায় 7 জন বাদীর মধ্যে 6 জনের উপর এই নীতি প্রয়োগ করা যাবে না। কোবিন বলেছেন, এই পররাষ্ট্র নীতি ও ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত সংশ্লিষ্ট নির্বাহী আদেশ লিঙ্গের ভিত্তিতে বৈষম্য তৈরি করে। এটি ট্রান্সজেন্ডার মার্কিনীদের প্রতি বিদ্বেষ থেকে উৎসারিত, যা যুক্তরাষ্ট্রের সাংবিধানিক 5ম সংশোধনীতে রক্ষিত সমান সুরক্ষার নীতিমালা লঙ্ঘন। 6 জন বাদীর লিঙ্গ পরিচয় পাসপোর্টে পার অনুমতি দিতে পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছে কোবিক। যদিও তিনি বলেছেন, মামলার বাদীরা দেখাতে পারেননি কেন পুরো দেশ এই নীতির উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। ইরান রাশিয়া 500 বছরের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার সঙ্গে ইরানের বর্তমান যে সম্পর্ক রয়েছে তা বিগত 50 বছরের মধ্যে সর্বোচ্চ ভালো সম্পর্ক বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি আজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় এসব কথা বলেছেন। এ সময় রাশিয়ার পক্ষ থেকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন যে ইরানের স্বার্থ সংশ্লিষ্ট যদি পারমাণবিক কর্মসূচিটি না হয় তাহলে ইরান
এই আলোচনা সমর্থন করবে, পাশাপাশি রাশিয়াও এটি সমর্থন করবে। রাশিয়ার সঙ্গে ইরানের বর্তমান যে সম্পর্ক রয়েছে তার শীর্ষে কূটনৈতিক আরাগোসি আরও বলেছেন, এটি দুই দেশের মধ্যে কৌশলগত, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্কের গভীরতা তুলে ধরে পুতিনের কাছে লেখা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি চিঠি পৌঁছে দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি চিঠি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছে দিয়েছেন। ইরান এবং রাশিয়া সবসময় একে অপরের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বিনিময় করে পথ চলছে। বিগত সময়ে পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ভয় না পেয়ে রাশিয়া এবং ইরান মধ্যপ্রাচ্যে তারা তাদের সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি দুটি দেশ একই সঙ্গে চলেছে। দীর্ঘদিন ধরে তারা একসাথে চলার কারণে এখন তাদের মধ্যে পশ্চিমাদের বিরোধী একটি বলয় তৈরি হয়েছে। এদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, বিশেষ করে রিসেপ তাইপ এরদোয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট সহ অনেকেই এই বিষয়টির সঙ্গে একত্রতা প্রকাশ করেছে। তবে পশ্চিমাদের এ বিষয়টি এখন ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর থেকেই চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ফলে এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি নতুন যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয়েছে।